আমার এই গেঞ্জিটা দেখে একটু জেলখানা জেলখানা ভাব হয় না? তার মানে আজকে কি আমি জেলখানার যে বন্দি কেমনে করে বা জেলখানায় মানুষ যায়, এটা যায় কেমনে, এই বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ আমি আসলে দণ্ডবিধি আইনটা নিয়ে আসলে কথা বলবো। ধরেন আপনি ফৌজদারি মামলা করছেন, ফৌজদারি মামলা করার পর মানে ক্রিমিনাল মামলা যেটা বলা হয়, এই ক্রিমিনাল মামলা কেন করেন? মামলা করেন এই জন্য যে আপনি শাস্তি পেতে চান। এই শাস্তিটা আসলে কে দিবে, কোন আইনের মাধ্যমে দিবে? দণ্ডবিধি আইনের মাধ্যমে দিবে। এখন দণ্ডবিধি আইনের মধ্যে তো কোন কোন ক্ষেত্রে শাস্তি দেয়? দণ্ডবিধি আইনে অনেক বিষয়ের ক্ষেত্রে শাস্তি দেয়। যেরকম ধরেন আপনি চুরি করলেন, ডাকাতি করলেন, কারো বিষয়ে ট্রেসপাস করলেন, তারপর কি দস্যুতা করলেন, এই যে টোটাল সামগ্রিক বিষয়ে করলেন, এই সামগ্রিক বিষয়ে কোনটায় কত সাজা, কত কি হবে কি না হবে, এই টোটাল বিষয়ে দণ্ডবিধিতে বলা আছে। এখন দণ্ডবিধি আইনটা আমি বলতে পারি আজকে সামারাইজ করে বলবো। টোটাল আপনি আশা করি দণ্ডবিধি আইনটা আজকে যদি এই ভিডিওটা সম্পূর্ণ শোনেন, আপনার মনে হয় সমস্ত দণ্ডবিধি আইনটা একবার রিভিশন দেওয়া হয়ে যাবে এবং খুব সহজ আপনার মনে থাকার একটা ট্যাকটিস হবে রিটেনের ক্ষেত্রে বা এমসিকিউর ক্ষেত্রে, বা আপনার ভার্সিটির যে ক্লাস করবেন ক্লাসের ক্ষেত্রে আপনার এটা খুবই সহযোগী হবে। দণ্ডবিধি আইনে সাজা মূলত 5 প্রকার বলা আছে। এই যে 5 প্রকার কথা বলা আছে, দেখেন 1860 সালে দণ্ডবিধি 5 প্রকার। এই যে সাজা আবার 5 প্রকার কিরকম, মাইটটাই এরকম না। 53 ধারায় বলা আছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, কারাদণ্ড, তারপর হচ্ছে কারো সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা অর্থদণ্ড। এই যে মৃত্যুদণ্ডের ব্যাপারে কথা বলা হয়েছে 10টা সেকশনে। মূলত যাবজ্জীবন বলতে বোঝানো হচ্ছে যে আপনার সারা জীবন জেল, এরকম কিছুই না। যাবজ্জীবন তো আবার 2 প্রকার। যদি এটা হয় আমৃত্যু কারাদণ্ড, যদি কারো ক্ষেত্রে হয়, সেটা একদম স্পেসিফিকভাবে কোর্ট বলে দেবে যে এটা আমৃত্যু কারাদণ্ড আর যাবজ্জীবন কিন্তু এক নয়। যেরকম দেলাওয়ার হোসেন সাঈদীর যে মামলাটা ছিল, সেক্ষেত্রে রায় দেওয়ার সময় আদালত বলেই দিয়েছিল স্পেসিফিক্যালি যে দিস ইজ কল্ড একদম আমৃত্যু সাজা, মানে যতদিন না পড়বে তত মরবে ততদিন পর্যন্ত তার জেলেই থাকতে হবে। কিন্তু যাবজ্জীবন বলতে সেরকম না, 30 বছর মধ্যে তার জেল থাকতে হবে। ভিডিওটা একটু লং হয়ে যাবে, একটু সবাই ধৈর্য সহকারে দেখবেন আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে অর্থদণ্ড, মানে আপনাকে যে এখানে আসলে জেলে টেলে পাঠানো হবে না, আপনাকে ওই যে কিছু পরিমাণ টাকা পয়সা দিয়ে আপনার ছেড়ে দেওয়া হবে। ধরেন আপনি ছোটোখাটো অপরাধ করছেন, এই ক্ষেত্রে আসলে কি করা হবে, এই টোটাল বিষয় আসলে সাজা দেয়। এখন সাজা দেওয়ার ক্ষেত্রে এই যে অপরাধ, কোন কোন অপরাধীকে সাজা দেবে, আসলে আমরা তো বাঙালি ভালো না, অপরাধ তো আমরা বাংলাদেশি মানুষরাই করব। এই অপরাধের ক্ষেত্রে যদি আমরা দেশের মধ্যেও করতে পারি, দেশের বাইরেও করতে পারি। দেশের মধ্যে করি আর দেশের বাইরে করি, এই দেশের বাইরে যদি অপরাধ করি তো সেকশন 3 আর 4 বলা আছে যে সেক্ষেত্রে কি ইম্প্যাক্ট আপনার উপর পড়তে যাচ্ছে, ঠিক আছে। আর যে দেশের ভিতরে করেন, সেই দেশের ভিতরে করতে গেলে তো আপনি একা অপরাধ করবেন না, বা আমি একা অপরাধ করবো না, আমার সাথে আরো লোক নিব, সহকারী নিতে পারি, সহায়তাকারী নিতে পারি, অনেক লোক বন্ধু বান্ধব মিলে একটা গ্রুপ স্টাডি এরকম না করলেও অপরাধ করলে অপরাধ একদম অনেকজন সংঘবদ্ধভাবে করতে পারে। এই যে সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে কি সবার শাস্তি এক হবে না আলাদা হবে, এই যে টোটাল বিষয়টা আসলে বলা আছে ধারা 34 থেকে 38-এ। ধারা 34-এ বলা আছে শুধুমাত্র কমন যে অপরাধগুলো করবে বা সাধারণ অপরাধে সবার শাস্তি একই হবে, বাস শেষ। এখন 35 দ্বারায় কি বলা হচ্ছে? 35 দ্বারায় বলা হচ্ছে অপরাধমূলক যদি জ্ঞান নিয়ে সে অপরাধ করে। একটা ধরেন আমি অপরাধ করতেছি কিন্তু ওইটার নলেজ নাই, সেটা বিষয়টা আলাদা। যেরকম সবাই করতেছে, আমি যে তারে গাড়াইতেছি, 10 জনে মিলে গাড়াইতেছে, আমিও তারে গাড়াইতেছি, কিন্তু কিল্লে গেতে গাড়াইতেছে এটা আমি জানি না, কিন্তু আমি জানি ওটাই গাড়াইতেছে, ওর শত্রু আছে এই জন্য আমি চাইনে শুনি তারা গাড়াইতেছি। তো এই যে অপরাধমূলক জ্ঞান নিয়ে যদি কাউকে গাড়ায় বা অপরাধ করে, সেটা হচ্ছে ধারা 35-এ, ঠিক আছে। ধারা 35-এ এটা নিয়ে কথা বলার সাথে 37 দ্বারা বলা আছে যে কাজের আসলে সহযোগী করবে, সহায়তা করবে, তাকেও আসলে সহযোগী অপরাধী বলা হবে। এবং তার ওই যে সহযোগীর যে শাস্তি, তারও শাস্তি সেম হওয়ার কথা বা সেমই হবে। এবং 38-এ বলা আছে যে সহযোগী অপরাধের মধ্যেও যদি কেউ পোর্শন কম থাকে, অপরাধের পরিমাণ একটু কম থাকে, বা অপরাধ যদি তিনি একটু কম করে থাকে, সে যতটুকু অপরাধ করেছে, যে বিষয়ে যেটাই যে অপরাধ করেছে সেই শাস্তি সে পাবে। অর্থাৎ সব মৃত্যুদণ্ড একটা মরে গেছে আর সবার যে ফাঁসি হয়ে যাবে এমন না। যদি সে ওই ক্ষেত্রে শুধুমাত্র ওই মৃত্যুদণ্ড ঘটানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল না, অন্য কিছু করে চুরি টুরি করছে, কিন্তু ডাকাতি করছে, কিন্তু সে মাইরা ফালায় নাই, তো এই ক্ষেত্রে তার শাস্তি যে ডাকাতির শাস্তিটা হইতে পারে, তার মারা শাস্তি হবে না। সে ওই ক্ষেত্রে সহায়তা করে না, কমন নলেজ তার ছিল না। এই যে টোটাল বিষয়টা দেখা শোনার পরে 38 দ্বারা এই কথাই বলে যার যেরকম শাস্তি, তার যেরকম অপরাধ, যতটুকু সহায়তা করবে, যতটুকু কাজ করবে, ততটুকু তার শাস্তি টাস্তি হবে। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? এখন এই ক্ষেত্রে যারা অপরাধ একটু বেশি টেশি করে,
ধরেন অনেকে খুন টুন করার কথা তো অনেকক্ষণ বলে ফেলাইছি। এই যে এক্ষেত্রে যারা বেশি অপরাধ করে তাদের ক্ষেত্রে আসলে নির্জন কারাবাসের একটা ব্যবস্থা রাখা আছে, যারা যাবজ্জীবনটা 76 থেকে 74 দ্বারা এটা বলা আছে। এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার নেই। কিন্তু অপরাধ করলেই শাস্তি হবে কি হবে না, বা সব অপরাধ সবাই কিন্তু অপরাধ করলে শাস্তি পাবে না। কেন পাবে না? কারণ ধরেন একজন অপরাধ করতে গেছে খুব ভালো উদ্দেশ্যে, বা তার বয়স হয় না, ছোট মানুষ, সে অপরাধ করার বয়সই হয় না, বা একজন পাগল ব্যক্তি সে অপরাধ করলে কি শাস্তি হবে কি হবে না, এরকম কিছু বিষয় আছে। বা একজন আমাকে মারতে আসছে জীবন রক্ষারকে, আমি কি তারা মারতে পারবো কিনা, তাকে শুধু মাইরই খাবো? না না ভাই, এই কথাগুলো আসলে আইন আপনাকে বলে নাই। এই জন্য কিছু ব্যতিক্রমও রাখছে। এই ব্যতিক্রমগুলো আছে 76 থেকে 106 দ্বারায়। 106 দ্বারার মধ্যে যতগুলো ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো দেখবেন, যেখানে ডাক্তার যদি কোনো অপরাধ করে থাকে, বা ডাক্তার যদি ভালো উদ্দেশ্যে যদি কাউকে উদ্দেশ্যে কাজ করতে যায় মরে যায়, বা কোনো নাবালক শিশু যদি কাউকে মেরে ফেলে, বা কেউ যদি আসলে সৎ বিশ্বের সরকারি কাজ করতে যায় কাউকে যদি মেরে ফেলে, বা সে ডিউটিরত অবস্থা যদি সে মনে করে এটা তার ডিউটি, এই অবস্থা যদি কাউকে মেরে ফেলে, এক্ষেত্রে অপরাধ হয় না। এই যে অপরাধ হয় না, এই সাধারণ এক্সেপশনগুলো 76 থেকে 106 দ্বারায় বলা আছে। 76 থেকে 106 দ্বারা যে ব্যতিক্রম বলা আছে তার মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আপনার এই যে এতক্ষণ বললাম, আর দেহে রক্ষার জন্য এবং সম্পত্তি রক্ষার জন্য কাউকে মাইরে ফেলানোর মতো অপরাধ যদি কেউ করে ফেলায় ইন্টেনশন নিয়ে, ইন্টেনশন ছাড়া, বা তার নিজের সম্পত্তির দেহর রক্ষার উদ্দেশ্যে যদি সে কাজ করে, এই ক্ষেত্রে যদি সে আসলে ছাড় পাইবে কি পাইবে না, এইটা বলা আছে আবার আপনার কোথাও ধারা এই যে 96 থেকে 106 এইসব আবার বলা টলা আছে। 96 থেকে 106-এর ভিতরে যে বলা আছে, এর মধ্যে 100 দ্বারায় বলা আছে 6টি ক্ষেত্রে, কয়টা ক্ষেত্রে? 6টি ক্ষেত্রে সে দেহের রক্ষার করার উদ্দেশ্যে চাইলে কাউকে খুন করতে পারে। ধরেন আপনাকে কেউ মারতে আইছে, আপনি জানেন ওইটা যদি আঘাত না ফিরেন তাহলে সে মরে দিতে পারে, কিন্তু আপনি ধাক্কা দিচ্ছেন সে মরে গেছে। বা আপনাকে কেউ কুপ্রস্তাব মানে রেপ টেপ করতে গেছে, বা আপনাকে ওই যে কি জানি বলে বোঝেন আর কি, সমকামী টাইপের যদি এই যে আনন্যাচারাল কিছু একটা, ঠিক আছে, এইরকম কিছু একটা করতে, অপ্রকৃতিস্থ যৌন সঙ্গম যদি কেউ করতে চায় আর কি, সেই ক্ষেত্রে আপনি চাইলে এরকম 5-6টার ক্ষেত্রে আপনি কাউকে মাইরে ফেলাইতে পারেন। আবার এই যে কত সময় আপনি কাকে মারতে পারবেন, লিমিটেশন কতটুকু হইতে পারবে, এই 100 দ্বারাই বলা। 100 এই যে ধরেন নিজের দেহ রক্ষার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার আশঙ্কা থাকবে যে এই অপরাধটা যদি আপনি না বিরত করেন এতক্ষণ পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত আপনি না বিরত করলে আপনার এরকম সমস্যা হইতে পারে, ততক্ষণ পর্যন্তই আপনি এরকম ব্যতিক্রমের মধ্যে বা ব্যতিক্রম আন্ডারে এই লিমিটেশনের মধ্যে আপনি থাকবেন। 103 দ্বারায় বলা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে 4টি ক্ষেত্রে আপনি এই যে কেউ যদি আপনার ঘরে জ্বালায়, ঘরে উঠা আগুন দিয়ে দিতে পারে, ঘর দিয়ে আপনার বাইরে মেরে ফেলতে পারে, ঘরে উঠে ডাকাতি করতে রাত্রে, এরকম সিচুয়েশনে পড়েন, সেই ক্ষেত্রে আপনি 104 প্রয়োগ করতে পারেন এবং তাকেও মেরে ফেলতে পারেন। তো অতএব মাইরে ফাইরে ফালাইবেন, এই খুনটু এই মাইরে ফেলানোর জন্য আপনার বিরুদ্ধে আদালত কোনো শাস্তি টাস্তি দেবে না, বা আপনার কোনো ফাঁসি টাসি হইবে না। যাই হোক, বিষয়টা এটা না, বিষয় হচ্ছে আমার সামনে আরও কিছু অপরাধ আছে, সেই অপরাধ বিষয়ে আমার পড়তে হবে। অপরাধের আসলে সহায়তা যেটা বলা, অপরাধের সাহায্য করে 107 থেকে 120-এর মধ্যে যে কথাগুলো বলা আছে এগুলো একটু আপনারা নিজেরা দেখে রাখবেন। এর মধ্যে হচ্ছে প্ররোচনা, মানে প্ররোচনা দিয়ে কাউকে সহায়তা করতে পারে, যে পরিচিত করতে পারে, ঠিক আছে। আবার কাউকে প্ররোচনা দিতে পারে ষড়যন্ত্রের জন্য, ষড়যন্ত্র করে পরিচিত করে, আমি নিজে যাই অপরাধ করবো না, কিন্তু তার আমি পরিচিত করবো, আরে কি করছোস রে, তুই আর এইটাও করতে পারিস না, এরকম যদি কেউ ওই যে পরিচিত করে, ষড়যন্ত্র করে, বা নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে যদি কোনো অপরাধ ঘটায়, তাহলে এটা ধারা 107-এ বলা আছে, ঠিক আছে। 108-এ বলা আছে যে প্ররোচনাকারী কি হবে, এইটা সংগঠন বলা আছে। এবং এইটা শাস্তি সম্বন্ধে যা বলা আছে এটা তো আপনারা জানেন, এগুলো একটু দেখবেন। এবং অপরাধমূলক এইটা শাস্তি বলা আছে 115 থেকে 120-এর মধ্যে, এই যে প্ররোচনা, পরিচয়দাতা, এইসব এই যে এইটা করবে কিনা, এইসব শাস্তি বলা আছে 115 থেকে 120-এর মধ্যে, এগুলো একটু ভালো করে দেখবেন, বুঝতে পারছেন। এরপর হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র, কেউ যদি অপরাধমূলক ষড়যন্ত্র করতে পারে, কীরকম অপরাধমূলক ষড়যন্ত্র? একটা বৈধ কাজ বৈধভাবে করতে পারে, অবৈধভাবে করতে পারে। বৈধ কাজ অবৈধভাবে কীভাবে করে? যেন আপনি একটা পরীক্ষা দেবেন, পরীক্ষাটা বৈধ কাজ, এটা দেখুন অবৈধভাবে মানে নকল করে দেবেন, সেটা অবৈধভাবে হইতেছে। এরকম বিষয়ে যদি আপনি কোনো ঘটনা ঘটান, সেটা আবার বলা আছে 120-এর ক এবং 120-এর খতে বলা আছে, ঠিক আছে। এখন আমরা তো দেখি রাজনীতি অনেকেই করেন, আমি জানি এই ভিডিওটা যারা দেখবেন তারা অনেকেই রাজনীতি করেন। এই রাজনীতি করার ক্ষেত্রে আমরা সমাবেশ করি। সব সমাবেশ কিন্তু মানে আপনার বেআইনি সমাবেশ না, আবার সব সমাবেশ আবার বেআইনি বলাও যাবে না, কিছু সমাবেশ ভালো। তাহলে এই যে সমাবেশের মধ্যে কিছু বেআইনি সমাবেশ আছে, এই সমাবেশ নিয়ে কথা বলা আছে দ্বারা 141-এ, এই দ্বারা 141 থেকে 160-এর ভিতরে আসলে এই সমাবেশ নিয়ে কথা বলা আছে, কোনগুলো সমাবেশ বেআইনি সমাবেশ হবে, কোনগুলো আইন মানে
বিধিবদ্ধ সমাবেশ হবে, যেগুলো আসলে বৈধ সরকারের যে পারমিশন নিয়ে করা, সরকারের পারমিশন নিয়ে না করলে সেটা অবৈধ। 5 বা ততোধিক ব্যক্তি 5টা যদি কারণ থাকে তাহলে সেটা হচ্ছে বেআইনি সমাবেশ, 141 দ্বারা যেটা বলা আছে। এই যে উদ্দেশ্যগুলো থাকবে কোথায়, এই যে বেআইনি সমাবেশ কী কী উদ্দেশ্য থাকবে, এটা 149-এ বলা আছে, এবং শাস্তিটা সিটিতে ভালো করে জানেন আপনার কোথায় কোথায় বলা আছে। এরপরে বেআইনি সমাবেশ করতে দেখে আবার দাঙ্গা হাঙ্গামা বাজায়। ওই যে টিভিতে আমরা দেখি দাঙ্গা হাঙ্গামা করে, এই দাঙ্গা মারামারি লাঠিচার্জ একজন তাইরিয়ে ফুরিয়ে না সমাবেশ করলো বা বেআইনি সমাবেশ নির্বিচ্ছিন্ন করলো, সেটা কিন্তু যখন পারমিশন নিয়ে না করবে, সরকারের পারমিশন নিয়ে, তখন অনুমতি ছাড়া বেআইনি কার্যক্রম করার উদ্দেশ্য, ওই যে পাঁচটা ক্ষেত্র আছে, সেই 5টা ক্ষেত্র উদ্দেশ্য ছাড়া যেগুলো সেগুলো বেআইনি সমাবেশ। এন্ড বেআইনি সমাবেশ করতে যদি দাঙ্গা হাঙ্গামা যদি করে, সেই বিষয়ে বলা আছে 146-এ, এবং সেই শাস্তি 146-এ বলা আছে, শাস্তিগুলো বলা আছে 147, 48, 151, 152 ধারায় এই শাস্তিগুলো বলা আছে, আপনি একটু দেখে নেবেন। এবং মিথ্যা যে বাঙালি কত প্রকার বলতে পারে সেটা আপনারা নিজেও জানেন, আমিও জানি, কারণ আমি নিজে একজন বাঙালি। আর বাঙালির জন্য যেহেতু দণ্ডবিধি আইন, তা মিথ্যা কিন্তু আমরা খালি মায়ের কাছেই বলি না, বোনের কাছেই বলি না, প্রেমিকার গার্লফ্রেন্ডের কাছেও বলি না। এই মিথ্যা বলতে বলতে আমরা আদালতে চলে গেছি। এই আদালত চলে যাইতে কি করছি, মিথ্যা সাক্ষ্যদান দিতে আসি। এই যে আদালতে মিথ্যা সাক্ষ্যদান দিতে যায়, অনেকের ফাঁসি দিয়ে ফেলাইতেছি, অনেকে যাবজ্জীবন মামলা, তার যাবজ্জীবন হয় না, এমন মিথ্যা সাক্ষ্য দিচ্ছে যাবজ্জীবন হয়ে যেতে পারে, বা এমন মিথ্যা সাক্ষ্যদান দিতে গেছি যে ফলে তার দণ্ড হ্রাস হইতে পারে, দণ্ড বাইরে দিতে পারে। এই যে মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে শাস্তিগুলো বলা হচ্ছে 191 থেকে 229 ধারার ক্ষেত্রে। এগুলো একটু আপনারা দেখে নেবেন যে আসলে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তিগুলো কী আছে, এগুলো ভালো করে দেখবেন। এবং আমরা জানি খুনটুনও আছে, এই যে মানুষ তো ভালো না, ইদানিং অনেক খুনটুন হয়, আগেও হইতো, ইদানিং হয়, আগে হয়, প্রাচীন যুগ থেকে এই কাজটা হয়, হাবিল কাবিলের যুগ থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। এই যে খুনটুনের শাস্তি এবার 299 এবং 300 ধারায় বলা আছে, একটা হচ্ছে যে নিন্দনীয় নরহত্যা, এবং নিন্দনীয় নরহত্যা হইলেও না খুনও হয়। একটা জিনিস মাথায় রাখবেন, সকল খুনের ভিতরে কিন্তু নিন্দনীয় নরহত্যা থাকে, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যায় খুন নয়। এই যে 299, 300 ধারা যে ব্যতিক্রমটা, এটা নিয়ে আসলে ডেডিকেটেড একটা ভিডিওই আমি দিচ্ছি আপনাদের, আপনারা একটু ভিডিওটা একটু দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন, এই 299, 300 ধারার জন্য আলাদা একটা ভিডিও থাকবে, এই ভিডিওটা একটু আপনারা দেখেন, ঠিক আছে, এবং আমার পেজে ভিডিওটা আছে। এরপর হচ্ছে খুনটুন যেগুলো গেল, ওই খুনটুনের বিষয়ে আমি আলাদা করলাম না। বাংলা সিনেমায় যেগুলো আসলে আমরা দেখতাম 302 দ্বারা ফাঁসি টিসি দিয়ে দিত, সালমান শাহরে দিত, দাঁড়ে সালমান শাহ ছবি আমি দেখছি, ওই সময় দিত সালমান শাহরে। তাহলে এই শাস্তিটা ভালো করে জানেন, 302 থেকে 307, 303, 304, এগুলো সবই আসলে খুনটুনের বিষয়। মানে কেউ প্ররোচনা দিয়ে মরছে, কেউ আসলে ফাঁসি, ওই যে আত্মহত্যা করতে সাহায্য করছে, এই বিষয়গুলো আপনারা জানেন। এগুলো আসলে কী কী শাস্তি হইতে পারে, এগুলো একটু দেখে নেবেন। আমরা তো একটু হলে কই, এই আসিস দেখে নেবো তোরে, বাধা টাধা দেই, এই যে মারামারি করার উদ্দেশ্যে বাধা, কাউকে ইচ্ছা করে অবৈধ বাধা দিই, অবৈধ বল প্রয়োগ করি। এই অবৈধ বাধার সম্বন্ধে বলা হচ্ছে কাউকে শুধুমাত্র অবৈধ বাধা দিচ্ছি, কিন্তু তাকে মারি নাই বা তার এক জায়গায় আটকাই রাখি না, শুধুমাত্র বাধা প্রদান করছি, যে আপনি আসছেন আপনার ঠেকাই রাখছি। এই যে ঠেকাই রাখা, এটা বলা 339, এবং শাস্তি বলা 341। এবং অবৈধ আটক, কাউকে আসলে বৈধ পাবে না, একটা জায়গায় একটা বদ্ধ একটা রুমে যদি আটকাই রাখি, সেটা বলা হয় 340, এবং শাস্তি বলা হচ্ছে 342। এবং শাস্তিটা কী হবে সেটা আপনারা জানেন, অবৈধ বাধায় যেটা 1 মাসে, অবৈধ আটকের ক্ষেত্রে 1 বছর সম্ভবত, একটু দেখে নেবেন। তারপর হচ্ছে বল প্রয়োগ, কারোর উপর যদি কোনো একটা স্থির বস্তুকে, যে আমরা যদি ফিজিক্সে যারা ছাত্র বা ফিজিক্সের একটু পড়ছি বা বিজ্ঞান বইটই পড়ছি, কোনো একটা স্থির বস্তুকে তার গতিরোধ করা, মানে গতি থামাই দেওয়া, এই যে বল করে প্রয়োগ করা, এই যে বল প্রয়োগের শাস্তি বলা হচ্ছে 349-এ সংখ্যাটা বলা আছে, এবং শাস্তি বলা 352-তে। এবং অপরাধমূলক, কাউকে যদি শুধু বল প্রয়োগ করলাম, এটা তো সিম্পল ম্যাটার, কিন্তু অপরাধ করার ঘটনার উদ্দেশ্যে যদি বল প্রয়োগ করি, সেটা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ, এটা বলা হয় 350, শাস্তি বলা আছে 352-তে। আসলে আমরা অনেক জানলাম, অপহরণ আছে, অপবাহন আছে, অপহরণ, যে প্রেমিকা কেউ অপহরণ করে, দেখবেন কারো মাইয়া যদি ঘর থেকে পালায় যায়, বাপ মাইয়া যে ধুম করে একটা মামলা দিয়ে দেয়, অপহরণের মামলা, সেই অপহরণের মামলা বলা আছে 359, ঠিক আছে, তার শাস্তি বলা আছে 363-তে। এবং অপবাহন আছে 362-তে। অপবাহন বলতে কি, কাউকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। এই অপহরণটা বাংলাদেশের মধ্যে হইতে পারে, বাংলাদেশের বাইরেও হইতে পারে, ঠিক আছে। এই যে অপহরণ ও অপবাহন যেটা বলা 362-তে, এর শাস্তি টাস্তি অনেক আছে। অপহরণ তো সবাই তো প্রেম করার উদ্দেশ্য করবে না, কেউ খুন করার উদ্দেশ্য করতে পারে, কেউ হচ্ছে প্রস্টিটিউশনে কাজে লাগাইতে করানোর জন্য করতে পারে, কেউ হচ্ছে প্রস্টিটিউট করার উদ্দেশ্য করতে পারে। এই যে অপবাহনের বিষয়টা আপনি একটু দেখে রাখবেন, কোথায় কোথায় বলা আছে। আর বাংলাদেশে দেখবেন ইদানিং খুব সমস্যা, নারীদের আসলে কোথাও আসলে সেফ নাই, নারীরা আসলে ঘরে নাই, ভাইয়ের কাছে নাই, বাবার কাছে নাই, রিক্সায় নাই, বাসে নাই,
কোনো এক জায়গায় ঘুরতে যায় বন্ধুর কাছে নাই, প্রেমিকার কাছে নাই, এই যে নাই কেন, রেপ হয়। এই রেপের বিষয়ে কথা বলে 375 দ্বারা রেপের বিষয়ে কোন কোন ক্ষেত্রে রেপ হবে, স্বইচ্ছায় না সজ্ঞানে। প্রেম করতে যেগুলো আছে এগুলো কিন্তু রেপ টেপের মধ্যে সংজ্ঞায় বলা নাই, ঠিক আছে। অর্থাৎ প্রেম করে যেগুলো বলে ওটা যে বিয়ের প্রলোভন ধর্ষণ, সেই বিয়ের প্রলোভন ধর্ষণের সংজ্ঞা কিন্তু 375-এর সাথে কিন্তু সাংঘর্ষিক, অর্থাৎ সেগুলো একটু দেখে রাখবেন। অর্থাৎ 375 ধারায় যে দর্শন কয়টা ক্ষেত্রে ধর্ষণ হইতে পারে, দর্শন শাস্তি আবার 376 ধারায়। আবার স্বামী স্ত্রীকে যদি ধর্ষণের বিষয় আবার 376 ধারায় বলা আছে, 12 বছর কম বয়সী কোনো শিশুকে যদি, শিশুই তো বলা চলে, একে যদি বিয়া টিয়া করে যদি মানে আপনার ওই যে বাসরাত করে ফেলায়, সেক্ষেত্রে আসলে 376 ধারায় শাস্তির বিধান বলা আছে। আমরা তো আসলে বাঙালি সবসময় হাতটা চুল খায়, তা কারো একটু ভালো কিছু দেখলে আমাদের চুরি করতে মন চায়, যে চোর যারা, আমার না, যারা যারা চোর তাদের ক্ষেত্রে এটা মনে চায়। আপনিও আসলে ভালো ব্যক্তি, আমি জানি আপনার এই স্বভাবটা নাই। এই চুরি বলতে বোঝায় যে কারো এক চুরি অগোচরে, মানে চুরি কখন কিভাবে করবে, চুরি করবে কি, আমার একটা সম্পত্তি মুভেবল প্রপার্টি, অর্থাৎ আমার যেটা এক জায়গা থেকে এক স্থানান্তর করা যায়, যে স্থাবর সম্পত্তি চুরি করা যায় না, অস্থাবর সম্পত্তি চুরি করা যায়, তখন আমার অগোচরে আমাকে না জানাই, আমার না দেখায় যদি কোনো একটা বস্তু নিয়ে দেয়, সেটাই চুরি বলা হয়। এই চুরির শাস্তি বলাতে, চুরির সংখ্যা দেওয়া হচ্ছে 378, শাস্তি বলা হচ্ছে 379-তে 3 বছর মনে হয়। এই যে চুরি টুরি বিষয়টা আমরা জানলাম। এখন চুরি তো জানলাম যে আসলে কেউ আরো অগোচরে নিয়ে গেল, আমি জানলাম না, আমি দেখলাম না, আমার একটা বই বা আমার একটা খাতা, আমার ল্যাপটপ কম্পিউটার চুরি করে এনেছে, মোবাইল, কিন্তু বল প্রয়োগ করে যদি নেয়, সেটার ক্ষেত্রে কি হবে, সেটা কি চুরি হবে না, সেটা চুরি হবে না, সেটা হবে 383 ধারা যে বল প্রয়োগ গ্রহণ, সেটা শাস্তি 384 দ্বারায় আলাদা হবে। এখন ওই যে কথায় কথা শুনি না, দস্যু রাহাজানি হয়েছে, ছিনতাই রাহাজানি, ছিনতাই যদি দিতে চান সেটা হচ্ছে 390 তো দিতে পারেন, ছিনতাই না, সরি, এটা 390 দস্যুতা বলা হয়। দস্যুতা কখনো কোন চুরি হইতে পারে, বল প্রয়োগ গ্রহণ হইতে পারে। এই যে যেটা রাহাজানি টাহাজানি একটু বলি, যেটা হচ্ছে আমার কাছে থাবাই টুবে নিয়েছে, ওই যে চাকু টাকু ধরে ধরে নিচ্ছে, ঠিক আছে। এখন যেটা বল প্রয়োগ গ্রহণে আর দস্যুতার মধ্যে মেইন পার্থক্যটা একটু আমি বলে রাখি। এক্সটর্শন আর বল প্রয়োগ গ্রহণের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, বল প্রয়োগ গ্রহণে আপনাকে মারধর করবে না, আপনাকে শুধু ভয় দেখাবে, ভয় দেখাইয়া বল প্রয়োগভাবে গ্রহণ করবে। কিন্তু আপনার যদি ওই সময় একটু মার দ্বার দেয়, হুমকি টুমকি দিবে না, দিবেও কিছু, তাহলে ওটা দস্যুত হয়ে গেল। তো চুরি হইতে পারে, কখনো বল প্রয়োগ গ্রহণও হইতে পারে। এই যে বল প্রয়োগ গ্রহণের মধ্যে এটা দস্যুত হয়ে যাবে। যখন দস্যুত হয়ে যাবে তখন কি 395 দ্বারা হয়ে যাবে, 95 দ্বারা হলে আবার এটা, সরি ফর দ্যাট, দস্যুতা 390 দ্বারা হয়ে যাবে। এবং 390 দ্বারা যখন হবে, এটা শাস্তি হবে 392 এবং 393 দ্বারা হবে। কিন্তু 5 বা ততোধিক ব্যক্তি কম যদি ব্যক্তিরা হয়, এই ক্ষেত্রে বল প্রয়োগ গ্রহণ, বল প্রয়োগ দস্যুতা বা চুরি এই ক্ষেত্রে ফাড়াইতে পারেন। কিন্তু যখন 5 বা ততোধিক ব্যক্তির 6 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি হয়ে যায়, তখন কিন্তু ডাকাতি হয়ে যাবে। এই ডাকাতি হয়ে গেলে কি হয়ে যাবে, তখন 395 দ্বারা হবে, তখন বিশাল কিছু হয়ে যাবে। এই যে ডাকাতির শাস্তি 395 দ্বারায়, 395 ডাকাতির বলা হচ্ছে, 396 শাস্তি টাস্তি বলা আছে। হ্যাঁ, এই যে এগুলো একটু দেখে রাখবেন, কত শাস্তি টাস্তি কি সাজা মাজা তো কইতে গেলে জীবন তামাতাম হয়ে যাবে। আপনার একটু কাস্তি, আপনারা একটু শাস্তি টাস্তি দেখবেন। যাই হোক, আপনি যেহেতু রিফ্রেশ করতেছি, আপনি একটু দেখেন। এরপর আসি, অসাধুভাবে কারো সম্পত্তি আত্মসাৎ করতে পারে এবং মৃত ব্যক্তির কোনো সম্পত্তি আত্মসাৎ করতে পারে। এই সম্পত্তি আত্মসাৎ বলতে কি বোঝায়, যে একজন একটা ব্যক্তির কোনো একটা টাকা পয়সা কোনো একটা পড়ে রয়েছে, ব্যক্তি জানে না, অসৎ উদ্দেশ্যে, আমি টাকা পয়সা নিজে খাওয়ার উদ্দেশ্যে, নিজে ব্যবহার করার উদ্দেশ্যে, ধরেন আপনার একটা 5 লাখ টাকা পড়ে গেছে, আমি পাইয়া যদি রাস্তায় পড়িয়ে পাই, আমি জানি আপনি টাকা পয়সা, আমি তো ভালো লোক না, ধরেন আমি লয়া যাবো ওই টাকাটা, ওইটা কি হবে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, বা আপনি মরে গেছেন রাস্তায় পড়ে, আপনার দিকে আমার খেয়াল নাই, কিন্তু আপনার টাকার দিকে আমার খুবই খেয়াল আছে, তখন কি হবে, মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ। এই যে এই কথা বলা আছে যে 403 এবং 404 দ্বারা, এই শাস্তি টাস্তি আবার দেওয়াটা আছে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কেডা করে, কাছের লোক করে, দূরের লোক কিন্তু করে না। তা কাছের লোক যখন কোনো ব্যক্তি সম্পত্তি তার কাছে রাখছে, গচ্ছিত রাখছে, বা সে জানে তার সম্পত্তি, বা কোনো একজন তার ওই যে সেবক টেবক আছে, পাহারাদার আছে, কেয়ারটেকার আছে, এই ক্ষেত্রে যদি কেউ কিছু করে, এই ক্ষেত্রে বলা আছে অপরাধ বিশ্বাসভঙ্গ 405 দ্বারায় বলা আছে, বুঝতে পেরেছেন। এই যে চোরাই মালটাল আপনার ঘরে রাখে কারো কাছে, 410 এই শাস্তি টাস্তি বলা আছে। ডাকাতি মাল এই ক্ষেত্রে বলা আছে শাস্তি, এবার 410 শাস্তি 411 দেবেন। ডাকাতি, যদি ডাকাতির মাল কেউ রাখে 412 দ্বারা এটা বলা আছে। যাই হোক, এগুলো আপনারা সবাই জানেন, আমি জানি, আমি বকবক অনেক কিছু করতেছি, আপনারা অনেক বিরক্ত হচ্ছেন, তারপরে সরি আরও কিছু আপনাদের শেখাচ্ছি আর কি, আমি জানি তো একটু আপনারা জানাচ্ছি। অপরাধ, আমরা তো আসলে বাঙালি, কোথাও আসলে বাধা দিলে ওই যে এখানে প্রবেশ করবেন না, বা আমরা আসলে অসৎ উদ্দেশ্যেই প্রবেশ করি, অনধিকার প্রবেশ যেটাকে বলা হয়, এগুলো আমরা খুব বেশিই করি। এই ক্ষেত্রে শাস্তির কথা বলা আছে, অনধিকার যদি গৃহে প্রবেশ করে তাহলে হচ্ছে 441 দ্বারা, যার শাস্তি বলা 447 দ্বারা। দেখেন 41 47 6 যোগ করলে 47 চলে আসতেছে। অনধিকার গৃহ প্রবেশ 442 বলা আছে, যার শাস্তি 400 কততে 6 যোগ করবো 48। দেখেন কি সুন্দর মিল, ও টন 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 টন, মিল আর মিল। হ্যাঁ,
তারপর হচ্ছে আপনার সঙ্গোপনে যদি গৃহপ্রবেশ করে 443, তা 43 কি বেজোর সংখ্যা, বেজোর সংখ্যা দেখে 10 যদি যোগ করে 453 হয়ে যাচ্ছে, দেখেন বেজোরে লাগে বেজোর। রাত্রিকালে গৃহপ্রবেশ যদি হয় 453, এখানে আবার দেখেন ওই যে 400, এটাও 453, ওটাও 453, এটা যার শাস্তি 444। শীত কেটে আগে তো আসলে ডাকাতি টাকাতি করতো মানুষ, কি ওই যে গ্রাম বাংলায় যারা থাকতাম, শীত কেটে কিরকম ওই যে ঘর থাকতো, ঘরের মাটি খুঁজছা, বরিশালের ভাষায় খুঁজছা বলে, মানে খসে মাটি, মাটি খুঁজে, মানে এটা শুদ্ধ ভাষায় জানি না। তা ঘরে যদি ঢোকে কেউ, বা ওই যে একটু টিন টুন কাইটে আগে ঢুকে দেয়, তো এই শীত কাটা বলা হয়। এই শীত কেটে যদি কেউ ঢোকে রাত্রিকালে, তাহলে এর শাস্তি 445, সরি সংখ্যাটা বলা 445 দ্বারা, এবং শাস্তি বলা আছে 453 দ্বারায়। অর্থাৎ এগুলো দণ্ডবিধিতে বলা আছে। আমি আসলে একটু এইভাবেই বলতেছি, আপনাদের জানি আপনাদের শুনে হাসি পাইতেছে, হাসবেন না, ঠিক আছে। এরপর হচ্ছে যে যে আমরা রাত্রিকালে শীত টিত কাইটে ঢুকলাম, ঢোকার পর যাই হোক শীত কেটেও 46 যদি গৃহপ্রবেশ, তার রাত্রিকালে হয় 446, আর দিনে ঢুকলে 445, ঠিক আছে। অর্থাৎ 445, 446 যার শাস্তি বা 453 এবং 456 বলা আছে, দেখছেন কি সুন্দর সুযোগ সুবিধা। এরপর হচ্ছে জাল জালিয়াতি। আমরা তো ওই যে একজন বাপের সই যে আমাদের ক্লাস টিচার যখন বলতে তোমার বাপের সই নিয়ে আসবা, ওখানে আমরা নিজেরা সই মারছি, জাল জালিয়াতি করছি। আদালতেও কিন্তু এই জিনিসটা করে। এই আদালতে যদি এরকম করে বা এরকম কিছু দেখা আন যায়, তাহলে সেটা কিন্তু শাস্তি টাস্তি বলা আছে। এই শাস্তি টাস্তি বলা আছে আবার কোথায়, 463 থেকে 489 ধারার মধ্যে। যদি শুধুমাত্র জালিয়াতি করে 463 দ্বারা, এটা এবং শাস্তি বলা 465 দ্বারা, বুঝতে পারছেন। এবং যদি মিথ্যা দলিল যদি প্রণয়ন করে, মিথ্যা দলিল ডকুমেন্ট, যে এইটা আসলে দলিলটাই ভুয়া, জাল দলিল, এরকম কোনো দলিল টলিল করে, দলিল টলিল দেয়, আদালত উপস্থাপন করে, যার শাস্তি বলা আছে কততে, এই যে মিথ্যা দলিল সম্বন্ধে বলা 464, এবং শাস্তি টাস্তি বলা আছে 466 থেকে 469, একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা আসলে ইদানিং একবার ফোনেও থ্রেট দেয় কেউ, দেখবেন হচ্ছে যায়, এই তুই যদি কিছু করস তোর একদম খায়ালাম, ওই যে ভয়টায় দেখ, মার এটা না, খালি ভয় দেখ। এই ওই যে কুত্তা আছে না এক ধরনের, ঘেউ 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 ঘেউ, কিন্তু কামড়ায় না, ওই রকম, ঠিক আছে। এই যে অপরাধগুলো ভয়টা যদি কেউ দেয়, এটা 503, যার শাস্তির বলা আছে 506-তে। দেখবেন ইদানিং যদি একটু আপনি যদি কোর্টের প্র্যাকটিস করেন, আপনার সিনিয়র দেখবেন একটু 420, 406 আর 506 ঠাস ঠাস করে লাগাই দিতে। এই যে 506, এই যে অপরাধমূলক ভয়টায় দেয়। আর একটা বিষয় একটু, এই যে শাস্তি টাস্তির বিষয় একটু আরেকটু বগর বগর আমি করি, বিরক্ত হইয়েন না। যেখানে দেখবেন যে যাবজ্জীবন, সেখানে দেখবেন 10 বছর সাদা একটা কমন আছে, মৃত্যুদণ্ড থাকলে আবার যাবজ্জীবনও থাকে, আবার 10 বছর সাদাও থাকে। দেখেন এই যে বিষয়গুলো একটু মনে রাখবেন। আর দণ্ডবিধি, দণ্ড নিয়ে কথা বলে তো আপনাদের কি কি পরিমাণ দণ্ড টণ্ড হয় দেয় এটাই, হ্যাঁ, এটা একটু এই দণ্ডের বিষয়গুলো দেখবেন। রিটেন পরীক্ষার ক্ষেত্রে এতগুলো আসলে জরুরি না, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এগুলো জরুরি, আবার ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে এগুলো জরুরি। তাই শাস্তিগুলো একটু ভালো করে মনে রাখবেন, আর আজীবন তো মনে রাখতেই হবে। নইলে আপনি তো কোন শাস্তিতে কী পরিমাণ টাকা পয়সা নেবেন, কোর্টে যখন আইনজীবী হবেন, শাস্তি বেশি মানে টাকা পয়সা বেশি, জামিনের ক্ষেত্রে আমরা এটা উকিলটা নিয়ে থাকি বেশি, ঠিক আছে। আর শাস্তি কম মানে জামিনও তাড়াতাড়ি হয় আর কি, কোর্ট একটু তাড়াতাড়ি জামিন দেয়। তাই একটু কোর্টে যে প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, আইনজীবী হওয়ার ক্ষেত্রে ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনার শাস্তিটা জানাই লাগবে। নইলে আপনি টাকা পয়সা কেমনে চাইবেন মক্কেলের কাছে, মক্কেলের কেমনে আপনি টাকা পয়সা চাইয়ে ওই যে কতদিনের মধ্যে জামিন হবে, কয়দিনের মধ্যে কোর্ট জামিন দেবে, এটা কেমনে বুঝবেন, এটা জানার জন্য আপনার শাস্তিগুলো মনে রাখতে হবে। তাই এভাবে মুখস্থ টুকুস্থ রেখে দণ্ডবিধিটা একটু ভালো করে পরীক্ষা টরীক্ষা দেবেন, নিজের জীবনে উন্নতি করবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।